হাংকাং ২০২৪ সালের সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী, কিন্তু এর লেখা পড়ে ঠিক স্বস্তি পাওয়া যায় না। বরং ওর কাজগুলো মানবতা, সহিংসতা আর বেঁচে থাকার মানে নিয়ে এমন সব প্রশ্ন তুলে ধরে যার উত্তর হয়তো আমাদের কারোরই জানা নেই। তো চলুন আজ তার সেই কাব্যিক কিন্তু বেশ অস্বস্তিকর জগতের ভেতরে একটু ঢু মারা যাক। নোবেল কমিটি তার লেখার ব্যাপারে কি বলেছে দেখুন। তার তীব্র কাব্যিক গদ্য, যা ঐতিহাসিক ট্রমাগুলোর মুখোমুখি হয় এবং মানব জীবনের ভঙ্গুর তাকে উন্মোচিত করে। মানে কি অসাধারণ একটা কথা, তাই না? সত্যি বলতে এই একটা লাইনের মধ্যে হানকাংয়ের পুরো লেখার জগৎটাকে চেনার চাবিকাঠি লুকিয়ে আছে। আর এটাই হতে চলেছে আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। তো এই যে নোবেল পুরস্কার, এটা কেন এত গুরুত্বপূর্ণ? এর তাৎপর্য কিন্তু শুধু একজন লেখকের ব্যক্তিগত অর্জনের মধ্যে আটকে নেই। চলুন এই কাব্যিক গদ্যের পেছনের গল্পটা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। এই পুরস্কারটা যে কতটা ঐতিহাসিক তা একটু ভাবা যাক। হানকাং শুধু প্রথম কোরিয়ান লেখক হিসেবেই নোবেল জেতেননি, তিনি সাহিত্যে নোবেলজয়ী প্রথম এশীয় নারী। এটা কিন্তু শুধু একটা পুরস্কার না, এটা সাহিত্য জগতের মানচিত্রে একটা বিশাল মাইলফলক। হ্যাঁ, নোবেল পুরস্কারের কারণে তিনি এখন বিশ্বজুড়ে শিরোনামে, ঠিকই, কিন্তু হানকাংয়ের খ্যাতি কিন্তু একেবারেই নতুন কিছু না। তার পুরস্কারের তালিকাটা দেখুন, বেশ লম্বা। ২০১৬ সালেই তো তিনি দ্য ভেজিটেরিয়ানের জন্য ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ জিতেছিলেন। মানে তার লেখা যে বিশ্বমঞ্চে অনেক আগেই নিজের জায়গা করে নিয়েছিল, এটা তারই প্রমাণ। এই যে এত আন্তর্জাতিক খ্যাতি, এর পেছনে কিন্তু একটা বইয়ের বিশাল ভূমিকা আছে। এমন একটা উপন্যাস যা একই সাথে প্রশংসিত আর সমালোচিত হয়েছে তার অদ্ভুত আর অস্বস্তিকর গল্পের জন্য। চলুন এবার তার সেই বিখ্যাত কাজ দ্য ভেজিটেরিয়ানের জগতে ঢোকা যাক। এই টাইমলাইনটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। বইটার জার্নিটা দেখুন একবার। ভাবা যায় ২০০৭ সালে দক্ষিণ কোরিয়ায় যখন এটা প্রথম বের হয়, তখন লোকে এটাকে অত্যন্ত চরম আর অদ্ভুত বলে একরকম উড়িয়েই দিয়েছিল। অথচ দেখুন, এক দশকেরও কম সময়ে ২০১৬তে বুকার জেতার পর এই বইটাই বিশ্বজুড়ে একটা আধুনিক ক্লাসিক হয়ে গেল। কি অবিশ্বাস্য ব্যাপার, তাই না? তো কি আছে এই বইটাতে? কেন এটা পাঠকদের এতটা নাড়া দেয়? চলুন এবার গল্পের একেবারে ভেতরে যাওয়া যাক। গল্পের শুরুটা কিন্তু ভীষণ সাধারণ। ইয়ং হে, মানে গল্পের মূল চরিত্র, একজন একেবারে সাদামটা গৃহবধূ। হঠাৎ একদিন একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখার পর সে ঠিক করে যে সে আর জীবনেও মাংস খাবে না। ব্যাস, এই ছোট্ট আপাত দৃষ্টিতে নিরীহ একটা সিদ্ধান্ত, আর সেটাই তার জীবন আর তার চারপাশের সবকিছুকে একটা ভয়ঙ্কর ভাঙনের দিকে ঠেলে দেয়। এই উপন্যাসটার গঠনও কিন্তু বেশ অদ্ভুত। পুরো গল্পটা ৩টে ভাগে বলা হয়েছে। কিন্তু সবচেয়ে অবাক করা আর গুরুত্বপূর্ণ ব্যাপারটা কি জানেন? আমরা কিন্তু মূল চরিত্র মানে ইয়ং হের নিজের কথা একবারও শুনতে পাই না। তার গল্পটা আমরা শুনি অন্য ৩ জনের মুখ থেকে, তার স্বামী, তার ভাসুর আর তার বোনের। আর মজার ব্যাপার হলো, তাদের কেউই তাকে এতটুকুও বুঝতে পারে না। এটাই গল্পটাকে আরও বেশি রহস্যময় করে তুলেছে। আর এই যে তাকে কেউ বুঝতে পারছে না, এর কারণটাও সমালোচকরা খুব সুন্দরভাবে বলেছেন। ইয়ং হের এই ব্যক্তিগত সিদ্ধান্তটা আসলে তার পরিবারের মধ্যে লুকিয়ে থাকা নীরব আর গ্রহণযোগ্য পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধেই একটা বিদ্রোহ। মানে তার মাংস খাওয়া ছেড়ে দেওয়াটা শুধু খাওয়ার অভ্যাস বদলানো ছিল না, এটা ছিল তার ওপর চাপিয়ে দেওয়া সব নিয়ন্ত্রণের বিরুদ্ধে একটা নীরব প্রতিবাদ। আর এই নীরব প্রতিবাদই আমাদের নিয়ে যায় উপন্যাসের মূল থিমগুলোর দিকে, যেগুলো কিন্তু শুধু নিরামিষ খাওয়া নিয়ে নয়, বরং সহিংসতা, শরীর আর মানসিক সুস্থতার মতো অনেক গভীর বিষয়কে ছুঁয়ে যায়। তাহলে আসল প্রশ্নটা কি? ইয়াং হে কেন মাংস খাওয়া বন্ধ করে দেয়? উত্তরটা কিন্তু শুধু একটা দুঃস্বপ্নের মধ্যে সীমাবদ্ধ নেই, এর পেছনে আরও অনেক জটিল কারণ আছে। দেখুন, এই উপন্যাসটা আসলে মানব অস্তিত্বের কিছু খুব গভীর আর অন্ধকার দিক তুলে ধরে। যেমন শরীর কিভাবে প্রতিবাদের একটা মাধ্যম হয়ে উঠতে পারে, কিংবা সামাজিক নিয়ম ভাঙলে তার ফল কি হয়, আর মানুষের ভেতরে যে একটা আদিম সহিংসতা লুকিয়ে আছে সেটাও। তাই আবারও বলছি, এটা কিন্তু মোটেও নিরামিষ খাওয়া নিয়ে লেখা কোনো বই না। এটা আসলে নিয়ন্ত্রণ থেকে মুক্তির একটা গল্প, মানসিক সুস্থতার সীমানা খোঁজার একটা চেষ্টা, আর সবকিছুর বিরুদ্ধে চূড়ান্ত বিদ্রোহের এক ভয়ঙ্কর সুন্দর আখ্যান। উপন্যাসের একেবারে কেন্দ্রে রয়েছে একটা অদ্ভুত দ্বন্দ্ব। একদিকে আছে মানবতা, যার সাথে জড়িয়ে আছে নিষ্ঠুরতা, সহিংসতা, দুঃস্বপ্ন। আর অন্যদিকে আছে গাছপালা, মানে উদ্ভিদ জগৎ, যা সরলতা, নীরবতা আর কষ্ট থেকে মুক্তির প্রতীক। ইয়ং হে ঠিক এটাই করতে চায়। সে তার এই হিংস্র মানব সত্তাটা ঝেড়ে ফেলে একটা গাছ হয়ে যেতে চায়। ভাবছেন, এত অদ্ভুত আইডিয়াটা এলো কোথা থেকে? হানকাংয়ের অনুপ্রেরণা পেয়েছিলেন কোরিয়ার এক আধুনিক কবি
ই সাংয়ের একটা লাইন থেকে। লাইনটা ছিল, আমি বিশ্বাস করি মানুষের উচিত উদ্ভিদ হওয়া। ভাবুন তো, এই একটা লাইন থেকেই পুরো একটা উপন্যাসের জন্ম। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, তাই না? হান কাংয়ের লেখায় এই সহিংসতার থিমটা কেন বারবার ফিরে আসে? এর উত্তরটা পেতে হলে আমাদের আরও একটা গভীরে যেতে হবে, আর সেটা হলো হান কাংয়ের নিজের ব্যক্তিগত ইতিহাস। সময়টা ১৯৮০ সালের মে মাস। হানকাংয়ের জন্মশহর গুয়াংজুতে গণতন্ত্রের দাবিতে সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল, কিন্তু সেনাবাহিনী সেই আন্দোলনকে ভয়ঙ্করভাবে দমন করে। শত শত সাধারণ মানুষকে হত্যা করা হয়। এই ঘটনাটাই গুয়াংজু গণহত্যা নামে পরিচিত। এটা এমন একটা ঐতিহাসিক ড্রামা যা শুধু দক্ষিণ কোরিয়াকেই নাড়িয়ে দেয়নি, হানকাংয়ের লেখক জীবনকেও চিরদিনের জন্য বদলে দিয়েছিল। এখানেই দেখুন কিভাবে ইতিহাস আর ব্যক্তিগত জীবন এক হয়ে যায়। ভাগ্যের কি খেলা দেখুন। এই গণহত্যার ঠিক ৪ মাস আগে হান কাংয়ের পরিবার গুয়াংজু ছেড়ে সিওলে চলে আসে, কিন্তু ১২ বছর বয়সে তিনি বাড়িতে লুকিয়ে রাখা একটা ফটো অ্যালবামে সেই গণহত্যার সব ভয়ঙ্কর ছবি দেখে ফেলেন। বলা যায় ওই মুহূর্তটাই তার মনে মানুষের নিষ্ঠুরতা নিয়ে এমন একটা গভীর প্রশ্ন তৈরি করে দিয়েছিল, যা তার লেখার মূল শক্তি হয়ে দাঁড়ায়। এই ঐতিহাসিক ট্রমাটা তার কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে তার ২০১৪ সালের উপন্যাস হিউম্যান অ্যাক্টস সরাসরি গুয়াংজু গণহত্যার ঘটনাকে নিয়েই লেখা। এটা আরও একবার প্রমাণ করে যে মানুষের ভেতরের সহিংসতা আর তার ক্ষত, এগুলোই হান কাংয়ের লেখার মূল বিষয়। শেষ পর্যন্ত হান কাংয়ের লেখা আমাদের সবার সামনে একটা খুব গভীর আর অস্বস্তিকর প্রশ্ন রেখে যায়। প্রশ্নটা হলো, যদি মানবতা আর সহিংসতা একে অপরের থেকে আলাদা নাই করা যায়, তাহলে কি সত্যিকারের মুক্তি বা সরলতা পাওয়ার একমাত্র উপায় হল মানুষ হিসেবে নিজের অস্তিত্বটাকেই অস্বীকার করা? এই কঠিন প্রশ্নটাই হান কাংয়ের লেখাকে এতটা শক্তিশালী আর অবিস্মরণীয় করে তুলেছে।